ওয়েলকাম টু অ্যাম্বিশন এক্সক্লুসিভ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাংলা বিষয়ের একটি ভারতীয় গল্প অলৌকিক, এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব। তো গল্পটা মোটামুটি একটু বড়, ফলে ভিডিওটা একটু লং। আমি তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণ দেখার জন্য, এবং সম্পূর্ণ দেখলে আশা করি এই গল্প থেকে যত রকম প্রশ্ন আসে সে প্রশ্নের উত্তর দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো সর্বপ্রথম এই অলৌকিক কাকে বলে? অলৌকিক হলো এমন কিছু ঘটনা যেগুলো প্রাকৃতিক বা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য নয়, অর্থাৎ যে ঘটনাগুলি মাঝে মাঝে ঐশ্বরিকভাবে ঘটে থাকে সেগুলিকে অলৌকিক বলা হয়, অর্থাৎ মিরাক্কেল। অলৌকিকের একটি ইংরাজি প্রতিশব্দ হলো মিরাক্কেল। তো এই অলৌকিক গল্পের লেখক কর্তার সিং দুগ্গাল, যিনি পাঞ্জাবি ভাষার একজন বিশিষ্ট লেখক। এছাড়াও তিনি হিন্দি, উর্দু, ইংরেজি সাহিত্য তিনি লেখালেখি করেছেন, এবং তার লেখালেখির বিভিন্ন অংশ অর্থাৎ উপন্যাস, ছোট গল্প, কবিতা, এগুলো বাংলা সাহিত্যের এক বিশেষ সম্পদ। এই অলৌকিক গল্পটাকে পাঞ্জাবি ভাষা থেকে যিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন তিনি হলেন অনিন্দ সৌরভ। তো আমরা অলৌকিক কি এটা জানলাম, এবারে গল্পের মধ্যে আমরা লাইন বাই লাইন গল্পটাকে বোঝার চেষ্টা করব বিভিন্ন শব্দার্থ সহ। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিক শুনশান। পাথরের চাঁই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা, আমি কৌতূহলী হয়ে উঠি। অর্থাৎ এখানে লেখক তার মায়ের কাছে গুরু নানক এবং তার এক শিষ্য মর্দানার কাহিনী শুনছেন। এখন কাহিনী অর্ধেক অংশে শোনার পরে লেখক কৌতূহলী হয়ে, অর্থাৎ কিছু জানার ইচ্ছা জাগে তার মনে, এবং তার মায়ের কাছে বলে যে মা তারপরে কি হলো। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। আত্মমগ্ন মানে নিজের মতো করে, নিজের ভাবনায় ভাবিত হয়ে হেঁটে যাওয়া, এটাকে বলে আত্মমগ্ন হয়ে হেঁটে যাওয়া। হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। অর্থাৎ গুরু নানকের সাথে যে সমস্ত শিষ্যরা যাচ্ছিলেন তার মধ্যে মর্দানা নামক এক শিষ্যের হঠাৎ খুবই জল তেষ্টা পেল। কিন্তু কোথায় জল? গুরু বললেন, ভাই মর্দানা, সবুর করো। এখানে সবুর করার অর্থ হচ্ছে একটু ধৈর্য ধরো, পরের গাঁয়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে। তাই গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। অর্থাৎ এখানে ভগবান হয়তো তোমাকে এই প্রতিকূল পরিবেশের মধ্যে তোমাকে পরীক্ষা করে নিচ্ছে। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেখানেই বসে পড়ে। এগুবার আর উপায় নেই। গুরু গভীর সমস্যায় পড়লেন। তাহলে গুরু গভীর সমস্যায় পড়লেন কারণ তার এক শিষ্য মর্দানা তার খুবই জল তেষ্টা পেয়েছে, এবং একজন গুরু হিসেবে তার শিষ্যের জল তেষ্টা যতক্ষণ না মেটাতে পারছে ততক্ষণ তিনি সমস্যাহীন হতে পারছেন না। তাই তিনি গভীর সমস্যার মধ্যে পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্তও হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। অর্থাৎ এখানে গুরু নানক কোনো কিছু উপায় না পেয়ে তিনি শেষ পর্যন্ত ধ্যানে বসলেন, যাতে শিষ্য মর্দানার জল তেষ্টা মেটানো যেতে পারে কিনা কোনো উপায়ে। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টা চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে। এখানে চোখ খুলে দেখেন এই লাইনটা থেকে অনেকবার শর্ট প্রশ্ন এসছে যে চোখ খুলে কে কি দেখেছিলেন। তাহলে চোখ খুলে গুরু নানক দেখেছিলেন যে তার শিষ্য মর্দানা জল ছাড়া মাছ, অর্থাৎ জল থেকে মাছকে তুলে নিলে যেমন ছটফট করে, ঠিক তেমনি মর্দানাও ছটফট করছিলেন।
সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলি কান্দারি নামে এক দরবেশ কুঠির বেঁধে থাকেন। ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুঁয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর কি হলো মা মর্দানা? জল পেল কি না জানবার আর তর সইছিল না। এখানে তর বলতে কি না, এখানে আর তার বেশি তড়িঘড়ি একটু জানার ইচ্ছা জাগলো যে মা এরপরে কি মর্দানা জল পেল কিনা। মর্দানা শুনেই ছুটে গেল। কি শুনে? না এখানে ওই পাহাড়ে এক দরবেশ বলি কান্ধারি নামক, তার কাছে গেলে জল পাওয়া যেতে পারে। তাই তেষ্টাই কাতর হওয়া সেই মর্দানা গুরুর কাছে এই কথা শুনেই সে তড়িঘড়ি সেখানে দৌড়ে চলে গেল। একে তেষ্টায় কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলি কান্দারিকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুঁয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুঁয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। তাহলে এখানে কার মনে প্রশ্ন জাগলো? না শিষ্য মর্দানা যখন সেই বলিকান্দারির কাছে জিজ্ঞাসা করে যে আমাকে একটু জল দেবেন, তিনি সরাসরি কি করলেন, বেশি দেরি না করে তার সেই কুঁয়োর দিকে ইঙ্গিত করলেন যে ওখানে জল পেতে পারে। তো যখনই সেই মর্দানা বলিকান্দারি সেই কুঁয়োর দিকে অগ্রসর হয়, ঠিক তখনই বলিকান্দারির মনে একটা প্রশ্ন জাগে যে মানুষটা কে, কাকে আমি জলটা নিতে বললাম। জিজ্ঞেস করলে কোত্থেকে আসছো? মর্দানা জানাই, আমি পীর নানকের সঙ্গী। ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি, বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলিকান্দারি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। নেমে এসে নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা, তুমি আর একবার যাও, এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর, তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। তাহলে বলিকান্দারির কাছে এই পর্যন্ত মর্দানা টোটাল দুবার গেছে, কিন্তু বলিকান্দারি আমি কাফের শিষ্যকে এক গণ্ডূষ জল দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা, গলা শুকিয়ে তার ফেটে যাচ্ছে, দরদর করে সে ঘামছে। বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কর বলে ওর কাছে আর একবার যেতে বললেন। এখানে ওর কাছে মানে বলিকান্দারির কাছে আর একবার যেতে বললেন। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। তিনবারের বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ অর্থাৎ রাগী ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। বলিকান্দারি যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। তখন সেই গুরু পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। তাহলে এই পর্যন্ত বলিকান্দারি শিষ্য মর্দানাকে টোটাল তিনবার ফিরিয়ে দিলেন, কিন্তু কোনো জল দিলেন না। এখন জল না পেয়ে বলিকান্দারি যখন ফিরে এসে গুরু নানকের কাছে এসে বললেন যে আমাকে কাফের শিষ্য বলে এইভাবে তাড়িয়ে দিয়েছে জল না দিয়ে, তো তখন গুরু নানক কি করলেন, মর্দানাকে বললেন যে ভাই মর্দানা, তোমার সামনে যে পাথরটা আছে ওই পাথরটা তোলো জয় নিরঙ্কর ধ্বনি দিয়ে। পাথরটা তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন যে পাথরটা তোলার পরে কি দেখা গেল। তাহলে পাথরটা তোলার পর দেখা গেল যে সেখান থেকে ভূঅভ্যন্তরের ভৌমজল যেটা ঝর্ণা আকারে বেরিয়ে এলো। নিমেষ মানে হচ্ছে আমাদের চোখের পলক, অর্থাৎ একবার পলক পড়তে যতটা সময় লাগে সেই সময়টাকে এক নিমেষ বলা হয়। তো নিমেষেই চারিদিকে থই থই, অর্থাৎ চারিদিকে জলে থই থই হয়ে গেল, অর্থাৎ জলে ভরে গেল। ঠিক সেই সময় বলিকান্দারি জলের দরকার হয়েছে। দেখেন কুঁয়োয় একটুও জল নেই। তাহলে এখানে দুটো অলৌকিক বিষয় দেখা গেল। একটা কিনা যে বলিকান্দারির কুঁয়োতে এতক্ষণ জল ছিল এবং সে ওই শিষ্য মর্দানাকে জলটা দেয়নি, সে কিনা হঠাৎ নিজের প্রয়োজনে যখন বলিকান্দারি সেই কুঁয়োর কাছে হাজির হলো, দেখলো কিনা সেই কুঁয়োতে কোনো জল নেই।
কিন্তু নিচে, পাহাড়ের নিচে জল থই থই করছে। উনি রীতিমতো হতভম্ব। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা এসএকিউ কোশ্চেন, যে উনি রীতিমতো হতভম্ব। উনিটা কে? তো উনি হলেন বলি কান্দারি। কেন তিনি হতভম্ব হয়েছিলেন? না, তার নিজের কুঁয়োয় তার প্রয়োজনে যখন জলের খোঁজে যায়, তখন সে দেখলো যে তার কুঁয়োয় এক বিন্দুও জল নেই, অথচ পাহাড়ের নিচে প্রচুর জল থই থই করছে। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি কান্দারি দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে তার অনুচর সহ বসে রয়েছে। তখন ক্ষিপ্ত হয়ে বলি কান্দারি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কর ধ্বনি দিতে বলেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদালের এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজটা বিগড়ে দিল। অর্থাৎ একটা বিশাল বড় মাপের পাথর, যেটা কিনা পাহাড়ের উপর থেকে গড়িয়ে আসছে, সেই পাথরটাকে কিভাবে হাত দিয়ে থামানো যায় এবং কিভাবে সেই গড়িয়ে আসা পাথরে বা হাতের ছাপটাও লেগে থাকতে পারে, এটা লেখককে খুবই হতভম্ব করেছিল এবং তার মনে একটা প্রশ্ন দাগ কেটেছিল যে এটা কখনোই সম্ভব নয় যে একটা গড়িয়ে আসা পাথরকে কিভাবে আলোকে থামানো যেতে পারে। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। তাই মায়ের সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। এটা বৈজ্ঞানিক সম্মত যে ভৌমজল অভ্যন্তর থেকে কোনো ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল স্থান থেকে বাইরে বেরিয়ে আসে প্রস্রবণ আকারে। তো এই জল বেরিয়ে আসার ঘটনাটাকে মেনে নেওয়া যায়, তবে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে আসা বড় পাথরের অংশটাকে কিভাবে হাত দিয়ে থামানো যায়, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। ফলে এই ব্যাপারটাকে লেখকের কাছে একটা অলৌকিক বলে মনে হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। অর্থাৎ মাকে আর বলতেই হয়নি, মা লেখকের অর্থাৎ কর্তা সিং দুগ্গালের মুখটা দেখেই তার মা বুঝতে পারলেন যে তার ছেলের মনে এটা অবিশ্বাস বলে মনে হলো। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। তো এই প্রশ্নটা 2024 সালে ফাইনালে পড়ে গেছে। ফলে এই লাইন থেকে কোশ্চেন আসার কোনো আর চান্স নেই যে গল্পটা মনে পড়লে হাসি পেত কোন গল্প এবং সেই গল্পটা তিনি কোথায় শুনেছিলেন, গল্পটা সংক্ষেপে বর্ণনা করো। এই লাইন থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নেই। গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা বাঁকিয়েছি। এটা অসম্ভব, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্প এবং গল্পটাকে সংক্ষেপে বর্ণনা করো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না পাথরের চাঙড় কেউ থামাতে পারে। আমায় চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। এবার আমাদের জানা দরকার যে শাখাটা কি। শাখা হলো শিখ ধর্ম অবলম্বী যে মানুষ, তারা যখন কোনো একটা মহৎ উদ্দেশ্যে নিজেদেরকে আত্মবলিদান করে, সেই আত্মবলিদানটাকে শাখা বলা হয়। সেকালে ঘন ঘন শাখা হতো। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন এবং রাতে মেঝেতে শুতে হবে। অর্থাৎ লেখক সেই ছোটবেলায় বুঝতে পারতেন যখন বাড়িতে রান্না হতো না এবং যখন রাত্রে মেঝেতে শুতে হতো, তখন তিনি বুঝতে পারতেন যে এখন শাখা হচ্ছে। তবে শাখা আসলে কি তখন জানতাম না। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাখার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। এই লাইন থেকেও বড় প্রশ্ন আসে যে আশ্চর্য ঘটনা কোনটা, সেটাকে এখানে আশ্চর্য বলা হয়েছে এবং এই আশ্চর্য ঘটনার পরে লেখকের মধ্যে কি পরিবর্তন এনেছিল, এই প্রশ্নটা আসার মতো। দূরের শহরের ফিরিঙ্গেরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করছে। আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ ছোট থেকে বড়
সবাই তার মধ্যে আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেব এই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না। অর্থাৎ পাঞ্জা সাহেবের স্থানীয় মানুষজনেরা যারা জানে এই গল্পটা, যে গুরু নানক তার শিষ্য মর্দানার তেষ্টা মিটিয়েছিল এই পাঞ্জা সাহেবে, আর সেই পাঞ্জা সাহেবের উপর দিয়ে কিনা স্বাধীনতা সংগ্রামীরা না খেয়ে যাবে, এটা কিন্তু তারা কখনোই মেনে নিতে পারে না। তাই তারা নিজেদের জীবনের বিনিময়ে তারা যেভাবে হোক ট্রেনটাকে থামাতে হবে, এই উদ্দেশ্যে তারা কিন্তু সারিবদ্ধ হয়ে সব স্টেশনে স্টেশনে তারা হাজির হলো। ঠিক হলো, ট্রেন থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদেই কাতর, জল রুটির ব্যবস্থা নেই, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর বলতে অর্থাৎ যেভাবেই হোক তারা সেই ট্রেনটাকে থামাবে। শহরবাসীরা তাই স্টেশনে রুটি পায়েস লুচি ডাল ডাঙাই করে রাখে, অর্থাৎ জড়ো করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। অর্থাৎ এই পাঞ্জা সাহেবের যে আশ্চর্য ঘটনা, এটা লেখক কিন্তু তার নিজের মায়ের থেকে শোনেননি, এটা লেখক তার মায়ের এক বান্ধবীর মুখে গল্পটা শুনলেন। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে একজন করে আমার বউ ও বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে আমি চোখ বুঝলাম। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কর ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছুতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুছড়ে গেল। সচক্ষে দেখেছি, অর্থাৎ এখানে সচক্ষে কে দেখেছে না, লেখকের মায়ের বান্ধবী এই ট্রেন থামানোর ঘটনা, এবং যে একটা মর্মান্তিক যে একটা ঘটনা, যে ঘটনার মধ্যে দিয়ে ট্রেনটাকে থামানো হয়েছিল, সেই ঘটনাটা লেখকের মায়ের বান্ধবী নিজের চোখে দেখেছেন। খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত, অবাক বিহ্বল বসে আছি, মুখে কোনো কথা নেই। এই লাইনটা থেকেও বড় প্রশ্ন আসে যে অবাক হবার কারণ কি, সেই অবাক হবার ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। সারাদিন এক ফোঁটাও জল মুখে দিতে পারেনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল, গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্দারির কাছে পাঠিয়েছিলেন, বলিকান্দারি কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলিকান্দারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কর বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিলেও, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। এই চোখের জলটা তাদের জন্য, প্রশ্ন হবে যে চোখের জলটা কাদের জন্য লেখক উৎসর্গ করেছেন? তাহলে চোখের জলটা লেখক সেই সমস্ত মানুষের জন্য উৎসর্গ করেছিলেন যে সমস্ত মানুষ খিদে তেষ্টায় কাতর সেই সংগ্রামী মানুষদের জন্য, যারা স্টেশনে রুটি পায়েস ইত্যাদি ব্যবস্থা করেছিল এবং নিজেদের জীবনের বিনিময়ে যারা চলন্ত ট্রেনকে থামিয়ে তাদের মুখে রুটি জল পৌঁছে দিয়েছিল, লেখক তাদের উদ্দেশ্যে চোখের জলটা উৎসর্গ করেছেন। এই অলৌকিক গল্প থেকে 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত বড় প্রশ্ন আসার খুবই সম্ভাবনা, আশা করি এই 4-5টা প্রশ্ন করলেই তোমরা একটা কমন পেয়ে যাবে। তো সেই প্রশ্নগুলো আমি বলছি, তোমরা প্রত্যেকেই খাতায় সেগুলো নোট করে নাও। তো 1 নম্বর প্রশ্ন যেটা, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাকে সংক্ষেপে লেখো। তারপরে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। প্রশ্ন, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল এবং তার তেষ্টা শেষ অবধি কীভাবে মেটাছিল?
তারপরে অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই কেন, সেই মুখের কথা না থাকার ঘটনা বর্ণনা করে, এরকমভাবেও আসতে পারে। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, এবং পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল। তারপরে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, ট্রেন কিভাবে থামানো হয়েছিল। তারপরে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে যে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। তো যাই হোক, এই পর্যন্তই আমরা অলৌকিক গল্পটা শেষ করলাম। এরকম পঞ্চম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন সাবজেক্টের আলোচনা শুনতে আমাদের অ্যাম্বিশন এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত শেষ করলাম।